জার্মান চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা কামনা। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত দেবে বিএনপি, সংসদ নির্বাচনে মূল ফোকাস ইসি। কিছুই মেলেনি রোম থেকে আসা বিমানের ফ্লাইটে, বোমা রাখার খবরটি সত্য নয়, তল্লাশি শেষে জানালো কর্তৃপক্ষ। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন, দায়িত্ব ছাড়লেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাইডলাইনে জার্মানির ওলফ শোলসে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আরও যাচ্ছেন সঞ্জিতা হক। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চান প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে জুলাই অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে। বৈঠকে জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন। বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবছরের মধ্যে চলমান সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি এই বছরের মধ্যেই নির্বাচনের দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে খেলাফতে মজলিস। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফতে মজলিসের সাথে লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কমিটি প্রধান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং খেলাফতে মজলিসের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নজরুল ইসলাম খান। জানান, দাবি অনুযায়ী নির্বাচন না হলে আন্দোলনে যেতে পারে বিএনপি। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। এ সময় খিলাফত মজলিসের আমির জানান, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও এ বছরের মধ্যে নির্বাচনের দাবির ব্যাপারে একমত পোষণ করেছে তার দল। দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি এক এক করে শোনাচ্ছি আপনাদেরকে। এক, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। দুই, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করার কথা জানান তারা। ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি। সকাল 11টায় বরিশাল নগরের কাশীপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেন,
কমিশন মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন ওয়াদাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাসুদ দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই হুমকিতে দীর্ঘ প্রায় 6 ঘন্টা উৎকণ্ঠার মধ্যে কেটেছে সংশ্লিষ্টদের। এর আগে সকাল থেকে পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোর 5:30টার দিকে কন্ট্রোল রুমে এক বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG356-এ বোমা রাখা আছে, যে কোনো সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। তবে তল্লাশি চালিয়ে বেলা 12টার দিকে ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। বোমা হামলার হুমকিটা তো পুরোপুরিভাবে ভিত্তিহীন ছিল, তা এখন সেখানকার নিরাপত্তা অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সকাল 10টায় ইতালি রোড থেকে বিমানটি বাংলাদেশে পৌঁছেছে এবং সেখানে আরেকটা যাত্রী এবং 13 জন পুরুষ ছিলেন, তারা সবাই নিরাপদে এসেছেন। তবে নিরাপদে আসার সাথে সাথে তাদেরকে আমরা দেখেছি যেখানে তাদেরকে নিরাপত্তা চাদরে ডেকে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের হাত ব্যাগ পর্যন্ত এখানে তাদেরকে আনতে দেওয়া হয়নি এবং দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত তাদেরকে তল্লাশি করে এই বিমানবন্দরে তাদের কোনো কিছু পাওয়া যায়নি, এটি আমরা জেনেছি এবং বিমানের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আমাদেরকে নিশ্চিত করেছেন এখন পর্যন্ত তিনি এই বিমানের তল্লাশি করে কোনো দাতব্য দ্রব্য বা কোনো বোমার সদৃশ কোনো বস্তু তিনি পাননি। আমরা মিডিয়া কর্মীরা সকাল 10টা থেকে এখানে দীর্ঘক্ষণ বসে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম। পাকিস্তান থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হুমকি দিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখনও আমাদেরকে গণমাধ্যম কোনো নিশ্চিত করেনি। একটু পরে প্রেস ব্রিফিংয়ে হয়তো বা সেটি আপনারা দেখেছেন, আমাদের গণমাধ্যম করে বসে আছে দীর্ঘক্ষণ ধরে এই সর্বশেষ তথ্য জানার জন্য। তবে যাত্রীদের আতঙ্ক এবং বাইরে যাত্রীদের অভিভাবকদের যে আতঙ্ক আমরা দেখেছি সেটি মূলত ক্ষুরস্থর একটি কাণ্ড হিসেবে আমরা দেখেছি। অনেক যাত্রী আমাদেরকে বলেছেন যে তারা আসলে বিমানের ভিতরে কী হয়েছে তারা বুঝতে পারেনি, কিন্তু তখন বাংলাদেশে তারা ল্যান্ড করলো এবং বোমা ডিসপোজাল ইউনিট যখন তাদের ভিতরে ঢুকলো তখন তারা বুঝতে পারলো যে এখানে একটা কিছু হয়েছে এবং তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বোমা ডিসপোজাল ইউনিট প্রত্যেকটি তল্লাশি করে তারা নিশ্চিত করেছে যে আসলে বিমানে বোমা সদৃশ বা অন্যান্য কিছু পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল নয়ন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনের চীন সফরের খবর জানাতে চীন থেকে ফোনে যোগ দিচ্ছেন তৌহিদ শরৎ। তৌহিদ, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন
যখন চীন সফর করছেন তখন দেশের গণমাধ্যমে জল্পনা চলছে যে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি হতে পারে। এ সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? আর এছাড়া বাংলাদেশের উপদেষ্টার সফরকে চীন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই মনে হচ্ছে। তো এই গুরুত্ব দেওয়ার পেছনে আসল কারণ কি, অর্থাৎ কেন গুরুত্ব দিচ্ছে, আপনি আমাদেরকে একটু জানান বিস্তারিত। জি ধন্যবাদ। আজ বুধবার সকালেই বেজিং থেকে দ্রুতগতির ট্রেনে করে সাংহাই গেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। পরিকল্পনা অনুযায়ী সাংহাইতে তিনি সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি আলোচনায় অংশ নেবেন, বক্তব্য দেবেন। এর পাশাপাশি তিনি সাংহাই চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আজ তিনি বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো ঘুরে দেখবেন, পরিদর্শন করবেন, এমনটা আমরা আগে জানিয়েছিলাম। তো আপনি যেটা জানতে চাচ্ছেন, তিস্তা চুক্তি বা এই জাতীয় প্রকল্প নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস এখনও কোনো তথ্য জানায়নি। তবে যেমনটি আমি আগেই বলছিলাম, গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আর বৈঠকে চীনের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে জানিয়েছেন যে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে সম্পূর্ণ সমর্থন জানাবে। সেই সঙ্গে বাংলাদেশি জনগণের পছন্দ বা বাছাইকেও চীন সম্মান করে। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে চীন বরাবরের মতো অব্যাহত সহায়তা দিয়ে যাবে। আর এই সফরটিকে চীন বিশেষ গুরুত্ব দিচ্ছে, তার দুটি কারণ রয়েছে বলে আমি মনে করি। তার একটি হলো, আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি প্রথম দেশ হিসেবে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছিল, সমঝোতা স্মারক বা এমওইউতে স্বাক্ষর করেছিল। এর পাশাপাশি এবছর দু দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। চীন বাংলাদেশের জনগণের সঙ্গে আদান প্রদানের বর্ষ হিসেবে এ বছরটিকে উদযাপন করতে চায়। বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা ধরনের সংস্কার কর্মসূচিকেও চীন স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে চীন বাংলাদেশের চীনা ধাঁচের আধুনিকীকরণকে উৎসাহিত করে। চীন মনে করে যে এটি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে। আর গতকাল মঙ্গলবার সাংহাইয়ে যাবার আগে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব লিউশিয়ান চাও বেইজিংয়ে জনাব তৌহিদের সাথে সাক্ষাৎ করেছিলেন। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। তৌহিদ শরৎ আমাদেরকে চীন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় ফসলি জমির মাটি কেটে ইটভাটাগুলোতে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত 2টার দিকে 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ এই অভিযান পরিচালনা করেন। এ সময় 1 নং কালিকাপুর নালঘর বাজার সংলগ্ন এলাকায় জসিমউদ্দিন নামে এক ব্যক্তিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া 14 গ্রাম দক্ষিণে বাতিশা, চিউরা, পদুয়া, জগন্নাথ দিঘি ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ডিমাতলি গ্রামে, সোনাপুর ফকির বাজার সহ আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু খবর পেয়ে আগেই পালিয়ে যায় মাটি কাটা সিন্ডিকেট সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমাদের সহকর্মী মেহরাব সুমনের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আবেদন করা হয়েছিল গত পরশুদিন, যেটা শুনানি হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। একজন আসামি জিয়াউল আহসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা, এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। এই খারিজ করেছেন ওনারা, এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার
এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। এদিকে উচ্চ আদালতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আমার সিনিয়র মিস্টার MI ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই আজকে কোর্ট আজকে অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা ফাউন্ডেশন আসফের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিএনপির আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসফের নির্বাহী পরিচালক এম আব্দুল হক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ রঙে নতুন রূপে সেজেছে প্রকৃতি। যেদিকে চোখ যায় হলুদ গালিচা বিছানো মাঠ দেখে মন ভরে যায় প্রকৃতি প্রেমীদের। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যের স্বপ্ন বুনছে কৃষকরা। বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি এই ফসল চাষে বাড়তি আয়ের আশা করছেন তারা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কুড়িগ্রামের নাগেশ্বরীর গোবর্ধনকুটি এলাকায় যেদিকে চোখ যায় যেন হলুদ গালিচা বেছানো চারদিক। প্রজাপতি আর মৌমাছির আনাগোনায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে কেউ কেউ তুলছেন ছবিও। অনুকূল আবহাওয়ায় জেলায় 16টি নদ নদীর অববাহিকা ও চরাঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় এবছর বেড়েছে সরিষার আবাদ। স্বল্প মেয়াদী এই ফসল ফলিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। সরিষার তেল, খৈল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ পাতা সবজি হিসেবে বেশ জনপ্রিয় এই জেলায়। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, এখানে ছবি তোলে, ভালোই লাগে, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। শস্যে আবাদ করছি, শস্য দিয়ে শাক তুলি খাই, শস্য দিয়ে আমার মনে করেন তেল হয়। শস্যের আবাদ করি, তাতে আমাদের ফলনও ভালো হয়। এতে স্কিমের আবাদও উঠে, আবার তেলও খাই, বিক্রিও করি, এতে কিছু অর্থ আয় আসে। আর 3 বিঘা 3.5 বিঘার মতো শস্য বই, শস্য মানে শস্য বিঘায় 4 মণ 4.5 মণ এই ধরনের শস্য হয়। শস্যতে অনেক লাভজনক। নিজে সরিষা আবাদ করে ওই সরিষা ভেঙে সে তেলের চাহিদা পূরণ করছে, এমনকি বাজারে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমাদের সরিষার ফলন আমরা ভালো পাবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অন্তত অর্জিত হবে এবং আমাদের তেল ফসলের যে চাহিদা, এই তেল ফসলের চাহিদার অনেকাংশ এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে। কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ এবং আমরা সবসময় পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কুড়িগ্রামে 26,800 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জার্মান চ্যান্সেলর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা কামনা। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে মতামত দেবে বিএনপি। সংসদ নির্বাচনেই মূল ফোকাস ইসি। কিছুই মেলেনি রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা রাখার খবরটি সত্য নয়, তল্লাশি শেষে জানালো কর্তৃপক্ষ। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন, দায়িত্ব ছাড়লেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।